E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello sir. How are you? Fine sir. How are you sir? I'm okay. Please be seated. Thank you sir. আচ্ছা, তোমরা কি বলতে পারবে কোষের ভেতরকার খাদ্যবস্তু কোন প্রক্রিয়ায় জারিত হয় এবং খাদ্যের স্থৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়? বলো। শ্বসন স্যার। ভেরি গুড, শ্বসন। আমাদের বিগত ক্লাসগুলোতে শ্বসন সম্পর্কে অনেকটাই আলোচনা হয়েছে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে শ্বসন হচ্ছে একটা অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। আবার উপচিতি বিপাক বা অ্যানাবলিজম সম্পর্কেও তোমরা পড়েছো। তাহলে কি দাঁড়ালো যে বিপাক বা মেটাবলিজম দু ধরনের, একটা উপচিতি বিপাক বা অ্যানাবলিজম আর একটা অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। ঠিক আছে, এখন আমরা সমচিতি পথ বা এমফিবুলিক পাথওয়ের উপর কিছুটা আলোচনা করব। স্যার, বলো। এমফিবুলিক কথাটির অর্থ কি? হ্যাঁ বলছি। এমফিবুলিক এসছে দুটা কথা থেকে। এমফি মানে বোধ, বলিক মানে মেটাবলিজম। ঠিক আছে, যে প্রক্রিয়ায় বা যে বিপাকীয় ক্রিয়াপথে উপচিতি এবং অপচিতি, অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম দুটোই সংঘটিত হয়, আমরা তাকে বলছি এমফিবুলিক পথ বা সমচিতি পথ। বুঝতে পেরেছো? এমফিবুলিক বা সমচিতি পথ যে বিপাকীয় ক্রিয়াপথে অপচিতি এবং উপচিতি দুটোই একই সাথে সংঘটিত হয়, আমরা তাকে বলছি এমফিবুলিক পথ বা সমচিতি পথ। ঠিক আছে? ইয়েস স্যার। স্যার, গ্লাইকোলাইসিসের সময়ও কি এমফিবুলিক পথ পরিলক্ষিত হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু পরে বলছি। আগে আমি এমফিবুলিক ব্যাপারটা যে হচ্ছে আমি তার উপর আলোকপাত করছি।
এবার তোমার কথার উত্তর দেব। তোমরা ক্রেবস চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল পড়েছো, যেটাকে আমরা সংক্ষেপে টিসিএ সাইকেল বলে থাকি। টিসিএ সাইকেল যখন হচ্ছে তখন দেখা যায় পাইরুভিক অ্যাসিড সেটা জারিত হচ্ছে, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি হচ্ছে। এই যে কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু অপচিতি বিপাক, ঠিক আছে। আবার এই ক্রেবস সাইকেল যখন চলতে থাকে তখন অন্তর্বর্তী পদার্থ হিসাবে এমন কতগুলি জৈব যৌগ বা বলতে পারো জৈব অ্যাসিড তৈরি হচ্ছে, যেগুলি উপচিতিমূলক প্রক্রিয়ায় কোনো না কোনো প্রয়োজনীয় জৈব যৌগ গঠন করছে, ঠিক আছে। যেমন স্লাইডে দেখানো হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করবে, সাইট্রিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড থেকে দেখো ফ্যাটি অ্যাসিড অ্যারোমার দিয়ে দেখানো হচ্ছে, ফ্যাটি অ্যাসিড সংশ্লেষিত হচ্ছে। আবার দেখো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, এটা থেকে গ্লুটামেট নামক একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, যা নাকি পিউরিন গঠনে কাজে লাগছে। সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হচ্ছে পরফাইরিন, এটা আবার গাছের যে ক্লোরোফিল গঠন করতে ব্যবহৃত হচ্ছে। আর একটু যদি যাই আমরা দেখি মেলিক অ্যাসিড, সেখান থেকে অ্যাসপার্টেট পাওয়া যাচ্ছে, অ্যাসপার্টেট আবার পিরিমিডিন গঠন করার কাজে লাগছে। আবার একটু উপর দিকে দেখো, বাঁদিকে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড আছে, এখান থেকে গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস যেটাই বলো, এই প্রক্রিয়ায় আবার গ্লুকোজ সংশ্লেষিত হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এই যে ব্যাপারগুলো, এগুলি সবই কিন্তু উপচিতি প্রক্রিয়া হচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখলাম গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র যখন চলছে তখন অপচিতি হয়েছে, এখন দেখলাম কিভাবে উপচিতি সংঘটিত হচ্ছে। তাহলে কি তোমরা বুঝতে পারলে যে কিভাবে অপচিতি এবং উপচিতি দুটোই ক্রেবস সাইকেলের মধ্যে সংঘটিত হচ্ছে? পরিষ্কার? এখন আমি তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি। তুমি একটা প্রশ্ন করেছিলে যে গ্লাইকোলাইসিসের সময় কি হচ্ছে কিনা। হয় বই কি করে দেখো, তোমরা তো পড়েছো আগে গ্লাইকোলাইসিস ব্যাপারটা, একটু রিকল করবে। গ্লাইকোলাইসিসের সময় আমরা কি দেখেছি, যে গ্লুকোজ ভেঙে বা জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। আসলে এক অণু গ্লুকোজ ভেঙে তৈরি হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং দুটো এটিপি মানে 2 অণু এটিপি, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু অপচিতি বিপাক, ঠিক আছে। আবার গ্লাইকোলাইসিসের সময় আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্লুকোজ 6 ফসফেট, এটা থেকে আবার তৈরি হচ্ছে অন্য আরেকটা যৌগ, যেটাকে আমরা বলছি সেলুলোজ। সেলুলোজ আমরা জানি উদ্ভিদের যে সেল ওয়াল, কোষ প্রাচীর, সেটা গঠন করতে কিন্তু সেলুলোজ কাজে লাগে। তাহলে এটা হচ্ছে উপচিতি। তাহলে গ্লাইকোলাইসিসের সময়ও নিঃসন্দেহে অপচিতি এবং উপচিতি দুটোই যুগপৎ মানে একসাথে যুগপৎ সংঘটিত হয়। বুঝতে পেরেছো তোমার প্রশ্ন উত্তরটা? আচ্ছা, এখন আমরা শ্বসন হার বা শ্বসন অনুপাত, যেটাকে আমি ইংলিশে বলবো রেসপিরেটরি কোশেন্ট, সংক্ষেপে আরকিউ, এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। শ্বসন অনুপাত কি? হ্যাঁ, শ্বসন অনুপাত কি বলছি। আমরা শ্বসন যখন চালাচ্ছি কোন গ্যাস ছাড়ছি আমরা? কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। আর কোনটা নিচ্ছি? অক্সিজেন। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা নির্গত হচ্ছে বা বর্জিত হচ্ছে আর যে অক্সিজেনটা গৃহীত হচ্ছে, এই দুটোর যে ভাগফল বা অনুপাত, আমরা এটাকেই বলছি শ্বসন অনুপাত। শ্বসন হার আর শ্বসন অনুপাত একই কথা। তাহলে কার্বন ডাইঅক্সাইডটার উপরে আসছে, কিন্তু বর্জিত কার্বন ডাইঅক্সাইড এবং গৃহীত অক্সিজেন এই দুটার অনুপাত, এটা হচ্ছে শ্বসন হার বা শ্বসন অনুপাত বা ইংলিশে রেসপিরেটরি কোশেন্ট, সংক্ষেপে আমরা আরকিউ বলবো। আরকিউ বলে তুমি বুঝবে শ্বসন অনুপাত নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে।
এখন দেখো গ্লুকোজ জারিত হচ্ছে যখন আমরা শ্বসন চালাচ্ছি তখন। তো গ্লুকোজ যখন জারিত হচ্ছে, গ্লুকোজ হচ্ছে একটা শর্করা। আর কিউ রেসপিরেটরি কোশ্চেন স্লাইডে দেখবে, পাওয়ার পয়েন্টে দেখানো হয়েছে। তো এখানে C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজ যখন জারিত হচ্ছে তখন কার্বন চেইন তৈরি হচ্ছে। এখন এক অণু গ্লুকোজ যদি জারিত হতে হয় তাহলে 6 অণু অক্সিজেন প্রয়োজন হয় এবং 6 অণু কার্বন চেইন তৈরি হচ্ছে। তাহলে যতটুকু অক্সিজেন কাজে লাগছে মানে 6, যতটুকু কার্বন চেইন তৈরি হচ্ছে এটাও 6, তাহলে দেখা যাচ্ছে 6/6 মানে 1। তাহলে গ্লুকোজ হচ্ছে একটা শর্করা, কার্বোহাইড্রেট। তাহলে গ্লুকোজের শ্বসন অনুপাত কত দাঁড়িয়েছে? 1। ঠিক আছে। তো এখন অন্যান্য যে খাদ্য, গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন আছে, ফ্যাট আছে, আমরা এগুলির আর কিউ কেমন দাঁড়ায় একটু আলোচনা করি। দেখো প্রোটিনের ক্ষেত্রে একটা প্রোটিন দেখানো হয়েছে অ্যালানিন, এটা আসলে একটা অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যালানিন নামক যে অ্যামাইনো অ্যাসিড দিয়েই তো প্রোটিনটা তৈরি হয়। তো অ্যালানিন নামক যে অ্যামাইনো অ্যাসিড এটা যখন জারিত হচ্ছে তখন যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, দেখো কার্বন ডাইঅক্সাইড 5 মলিকুল 5 অণু, আর অক্সিজেন কতটুকু? 6 অণু দেখা যাচ্ছে। তো এখন কার্বন ডাইঅক্সাইডের উপরে হবে 5 আর অক্সিজেনটা 6 নিচে হবে, তাহলে 5/6। তাহলে তাদের শ্বসন অনুপাত দাঁড়াবে ভাগ করলে 0.83। তাহলে আমরা কি দেখলাম? প্রোটিনের আর কিউ 0.83, এটা কিন্তু 1 এর কম। প্রথম যেটা দেখলাম 1 দেখেছি, এখন যেটা দেখলাম 1 এর কম। কি দেখছি? ফ্যাটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল। মানে আলোচনার ক্ষেত্রে দু ভাগ করতে আমি বলছি আলোচনার ক্ষেত্রে। তো একটা প্রথম দেখেছি দেখো পামিটিক অ্যাসিড, এটা আসলে একটা ফ্যাটি অ্যাসিড। নিচে যেটা আছে ট্রাইপামিটিন, এটা আসলে গ্লিসারল। তাহলে প্রথমটার ক্ষেত্রে পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো অক্সিজেন যে ব্যবহৃত হচ্ছে 11 অণু, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে দেখো 4 অণু, 4 অণু। ঠিক আছে। এখন 4টা উপরে হবে আর অক্সিজেনের ব্যাপারটা যে 11 এটা নিচে হবে, তাহলে আর কিউ দাঁড়াচ্ছে 4/11। তো এটা ভাগ করলে দাঁড়িয়ে যায় 0.36, এটাও তাহলে 1 এর কম। ঠিক আছে। শুধু গ্লুকোজের দেখলাম 1, গ্লুকোজের পরে যা আলোচনা করলাম 1 এর কম দেখছি। তাহলে ট্রাইপামিটিনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? দেখো কতটুকু ব্যবহৃত হচ্ছে অক্সিজেন 5O2, আর এখানে অ্যারোমারটা মিস গেছে মাঝখানে 145O2 এরপরে একটা অ্যারোমার্ক হবে, এটা কম্পিউটার ডিস্টার্ব হচ্ছে, এটা অ্যারোমার্কটা মিস হয়ে গেছে। আর এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 102, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা উপরে হবে, তাহলে 102 উপরে দেখতে পাচ্ছ নিচে, এই যে আর কিউ বের করেছি। আর অক্সিজেন কতটুকু? 145, এটা নিচে হয়েছে। ঠিক আছে। তাহলে আর কিউ কার্বন ডাইঅক্সাইডটা উপরে হয়, অক্সিজেনটা নিচে হয়, তো ডিভাইড করলে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 0.7। তাহলে আমরা কি দেখতে পেলাম? গ্লুকোজের ক্ষেত্রে 1, আর গ্লুকোজ ছাড়া প্রোটিন বা ফ্যাট মানে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সবগুলোর ক্ষেত্রে শ্বসন অনুপাত 1 এর কম, তাই তো? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি।
একটু বোর্ডের দিকে লক্ষ্য করবে, আমরা এখানে তিনটা রিঅ্যাকশন লিখেছি। প্রথমটা হচ্ছে একটা জৈব অ্যাসিড, দ্বিতীয় আরেকটা অ্যাসিড জৈব অ্যাসিড, নিচেরটাও আরেকটা জৈব অ্যাসিড। এখন আমরা জৈব অ্যাসিডের আরকিউ নিয়ে একটু আলোচনা করছি। প্রথমটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আমরুলে অক্সালিক অ্যাসিড থাকে। অক্সালিক অ্যাসিড যখন জারিত হচ্ছে তখন অক্সিজেন ব্যবহৃত হচ্ছে 1 মলিকুল, কার্বন সেট তৈরি হচ্ছে 4 মলিকুল। তাহলে আমাদের আরকিউটা কি করে বের করব? কার্বন সেট উপরে হবে, 4 হবে উপরে, আর অক্সিজেন 1 হবে নিচে। তাহলে আরকিউ কত দাঁড়ালো? 4। ঠিক এখানে এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে। তো টার্টারিক অ্যাসিড যখন জারিত হচ্ছে তখন শ্বসন হার কত বা আরকিউ কত এটা আমরা দেখাচ্ছি। তো এই যে কার্বন সেট 8 উপরে হলো, অক্সিজেন 5 নিচে হলো, তো রেজাল্টটা দাঁড়িয়ে যায় 1.6। আর লাস্টে যেটা সাইট্রিক অ্যাসিড, কোথায় আছে সাইট্রিক অ্যাসিড? লেবুতে। তো সাইট্রিক অ্যাসিডের যে শ্বসন অনুপাত সেটা দাঁড়াচ্ছে, দেখো কার্বন ডাইঅক্সাইড 12 উপরে হলো, অক্সিজেন 9 নিচে হলো। ঠিক আছে, যখন কাটাকাটি করে ভাগ করা হবে তখন দাঁড়িয়ে যায় 1.33। ঠিক আছে, তো আমরা তিনটা জৈব অ্যাসিড বোর্ডে দেখিয়েছি। আর এদিকে স্লাইডের আমরা আরেকটা দেখেছি, সেটা একটু দেখো। সেটা হচ্ছে আরেকটা জৈব অ্যাসিড, কি নাম? মেলিক অ্যাসিড। সবগুলি জৈব অ্যাসিড ডিফার করছে, ওদের মানটা ডিফার করছে। তো মেলিক অ্যাসিড আছে আপেলের মধ্যে। তো মেলিক অ্যাসিডের যখন আরকিউ বের করা হয় তখনও তার মানটা দাঁড়িয়ে যায়, আরকিউর মানটা দাঁড়িয়ে যায় 1.33। তাহলে আমরা কি দেখলাম? যে জৈব অ্যাসিডের যে আরকিউ মানে শ্বসন অনুপাত সেটা হচ্ছে 1 অপেক্ষা বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার বলো। স্যার, শ্বসন অনুপাতের কোনো তাৎপর্য বা প্রয়োজনীয়তা আছে? ডেফিনেটলি। শ্বসন অনুপাত জানার দরকার অনেকটাই বায়োলজিতে। দেখো, শ্বসন অনুপাত দেখেই আমরা বুঝে নিতে পারি যে কোন ধরনের খাদ্যটা জারিত হচ্ছে। যদি আমরা দেখি যে শ্বসন অনুপাত 1-এর কম, তাহলে আমাদের বুঝে নিতে হবে হয় প্রোটিন বা ফ্যাট জারিত হচ্ছে। দেখেছি আমরা 1 অপেক্ষা কম। যদি 1-এর কম হয় শ্বসন হারটা, তাহলে আমরা বুঝে নেব যে খাদ্যটা হচ্ছে হয় প্রোটিন নতুবা ফ্যাট। আর যদি এমন হয় যে শ্বসন অনুপাতের মান 1 অপেক্ষা বেশি, এখন আলোচনা করলাম, তাহলে আমরা ধরে নেব যেটা হচ্ছে কোনো না কোনো জৈব অ্যাসিড। ঠিক আছে, কোনো না কোনো জৈব অ্যাসিড। আর যদি শ্বসন অনুপাতের মান 1 হয়, 1 হয়, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে গ্লুকোজ, যেটি শর্করা। ঠিক আছে, গ্লুকোজ। আবার দেখো, এই শ্বসন অনুপাত দেখেই আমরা বুঝবো যে কোনো ব্যক্তি কি স্বাভাবিক খাদ্য গ্রহণ করছে নাকি অনশনে আছে। ঠিক আছে, না খেয়ে আছে। আবার যদি এমন হয় যে অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে, আমাদের বডির মধ্যে অ্যাসিডোসিস হলো, তখন আরকিউ বেড়ে যাবে। আবার যদি অ্যালকালোসিস হয় তাহলে কিন্তু আরকিউটা কমে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আরকিউ যদি আমরা জানতে পারি তাহলে এর মাধ্যমে অনেক কিছু তথ্যই আমরা উদ্ধার করতে পারি। তুমি পরিষ্কার হয়েছো? আচ্ছা স্যার, শ্বসন নির্গত শক্তি কোষের কোথায় জমা থাকে? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো। বসো। শ্বসনে নির্গত শক্তি এটিপির মধ্যে জমা থাকে। তোমরা এটিপি আগে পেয়েছো। এটিপিকে আমরা বলি এনার্জি কারেন্সি, বা বলতে পারো এটা হচ্ছে কোষের ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারির মধ্যে যেমন এনার্জি মজুদ থাকে, ঠিক কোষের মধ্যে যে শক্তিটা তৈরি হচ্ছে সেটা এই এটিপির মধ্যে জমা থাকে। ঠিক আছে, প্রশ্ন যখন করেছো তখন এই এটিপিতে কিভাবে যে এনার্জিটা জমা থাকে, শক্তিটা কিভাবে জমা থাকে, কোন প্রক্রিয়ায়, এটা খুব জানা দরকার। এবার তোমাদের আছে। যে প্রক্রিয়ায় এটিপির মধ্যে শক্তিটা জমা হচ্ছে আমরা সেই প্রক্রিয়াকে বলছি ফসফোরাইলেশন, বা বাংলায় বলতে পারো ফসফরিভবন। ঠিক আছে, প্রক্রিয়াটাকে আমরা বলছি ফসফোরাইলেশন। কিভাবে হচ্ছে দেখো,
এডিপি মানে অ্যাডেনোসিন ডাইফসফেট, এটা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেটের সাথে যুক্ত হচ্ছে, বিক্রিয়া করছে। ওরা যুক্ত হয়ে তৈরি করছে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি। ঠিক আছে, এই এটিপির মধ্যে শক্তিটা জমা থাকছে। আবার এমনটাও হতে পারে গুয়ানোসিন ডাইফসফেট জিডিপি, ওর সাথে অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট দুটো মিলে বিক্রিয়া করে দুটো যুক্ত হয়ে তৈরি করলো জিটিপি মানে গুয়ানোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, তাহলে এই এটিপি বা জিটিপি তৈরি হওয়ার যে ব্যাপারটা, এই যে পদ্ধতিটা, আমরা পদ্ধতিটাকেই বলছি কিন্তু ফসফরিভবন বা ফসফোরাইলেশন। ঠিক আছে, এখন ফসফোরাইলেশন দুভাবে হতে পারে। তোমরা যে চ্যাপ্টারটা এখন পড়ছো শ্বসন, এই শ্বসনের মধ্যেও কিন্তু ফসফোরাইলেশন হচ্ছে। কোথায় হচ্ছে? শ্বসনের মধ্যে ফসফোরাইলেশনটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। ঠিক আছে, অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনের সময় যে ফসফোরাইলেশন হচ্ছে আমরা এটাকে বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে, আবার সালোক সংশ্লেষেও কিন্তু ফসফোরাইলেশন হচ্ছে, সেখানে আলোকের উপস্থিতিতে এই ফসফোরাইলেশন হচ্ছে, ওটাকে আমরা বলবো ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন দুভাবে হচ্ছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। ঠিক আছে, তো অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে। ঠিক আছে, তোমরা পড়েছো। আর ফটোসিনথেটিক ফসফোরাইলেশন হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। হলো। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ক্ষেত্রে এটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, আর ফটোসিনথেটিক ফসফোরাইলেশন হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে। ঠিক আছে, আচ্ছা, এগুলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং ফটোসিনথেটিক ফসফোরাইলেশনের দুটা পার্থক্য। ঠিক আছে, আচ্ছা বলো। অক্সিজেন, সালোক সংশ্লেষ ও শ্বসন কি পরস্পর বিপরীতমুখী প্রতিক্রিয়া? হ্যাঁ, অবশ্যই দুটো পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া। কেন বিপরীতমুখী? দেখো, সালোক সংশ্লেষে কি হচ্ছে, আমরা এটা হচ্ছে উপচিতিমূলক মানে গঠনমূলক, আর শ্বসনটা হচ্ছে উল্টাটা, অপচিতিমূলক বা ভাঙনমূলক। সালোক সংশ্লেষে গ্লুকোজ তৈরি হচ্ছে আর শ্বসনে গ্লুকোজটা ভাঙছে। আর কি হচ্ছে, যখন সালোক সংশ্লেষ হয় তখন আমরা বলতে সবুজ উদ্ভিদ, ওরা কি নিচ্ছে? কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। আর শ্বসনের সময় কি নিচ্ছি আমরা? অক্সিজেন। ঠিক আছে, আবার সালোক সংশ্লেষের সময় অক্সিজেন ছাড়ছে ওরা, আর আমরা শ্বসনের সময় অক্সিজেন নিচ্ছি। ঠিক আছে, আবার দেখা যায় সালোক সংশ্লেষ যখন হয় তখন সৌরশক্তিটা, সোলার এনার্জিটা, এটা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসাবে আবদ্ধ থাকে, জমা থাকে। আবার শ্বসন যখন হচ্ছে তখন এই স্থৈতিক শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে কি দেখলাম আমরা? পরস্পর বিপরীত হচ্ছে। হ্যাঁ, তবে তোমার এটাও জানা দরকার, ওরা শুধু বিপরীত এটা বললেই কথাটা শেষ হবে না, ওরা কিন্তু পুরোপুরি একজন আরেকজনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওরা পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে আমরা একটু দেখে নিই যে সালোক সংশ্লেষ এবং শ্বসন আমরা দুটা সম্পর্ক দেখছি। একটু স্লাইডে দেখানো হয়েছে, এটার দিকে একটু তাকাও। আমরা জানি যে যখন সালোক সংশ্লেষ হয় তখন একটা গ্যাস ওরা গ্রহণ করে, সবুজ উদ্ভিদ, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো শ্বসনের সময় খাদ্যবস্তু জারিত হয়ে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটা কিন্তু সালোক সংশ্লেষের সময় ওরা কাঁচামাল হিসাবে ব্যবহার করছে। ঠিক আছে, তো একটা হলো সালোক সংশ্লেষের কাঁচামালের ব্যাপারে দুজনের মধ্যে সম্পর্ক, সালোক সংশ্লেষ এবং শ্বসনের সম্পর্ক। ঠিক আছে, এরপর দেখো, যখন সালোক সংশ্লেষ হয় কি তৈরি হচ্ছে সালোক সংশ্লেষের সময়? গ্লুকোজ। এই গ্লুকোজটাই কিন্তু আবার শ্বসনের সময় অক্সিজেনের মাধ্যমে জারিত হচ্ছে। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষের সময় যে গ্লুকোজ তৈরি হচ্ছে এটাই আবার শ্বসনের সময় জারিত হচ্ছে। তাহলে গ্লুকোজের ব্যাপারেও একজন আরেকজনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপর দেখো, শ্বসনের শক্তি নির্গত হচ্ছে। শ্বসনের যে শক্তিটা নির্গত হচ্ছে এটা কোথেকে আসছে? সালোক সংশ্লেষের সময় সৌরশক্তি থেকে যে শক্তিটা ওরা সংগ্রহ করছে সেই শক্তিটা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসাবে আবদ্ধ হচ্ছে। এই স্থৈতিক শক্তি শ্বসনের সময় গতিশক্তি হিসাবে মুক্ত হচ্ছে। আবার দেখো,
গ্যাসীয় ভারসাম্য রক্ষা করার ব্যাপারেও সালোক সংশ্লেষ এবং শ্বসন ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে জড়িত দেখো, আমরা যখন শ্বসন চালাচ্ছি অক্সিজেন নিচ্ছি, আর উদ্ভিদ যখন সালোকসংশ্লেষ চালায় অক্সিজেন ত্যাগ করছে। আমরা যখন শ্বসন চালাচ্ছি কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, ওরা যখন সালোকসংশ্লেষ চালায় তখন কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। তাহলে দেখা যায় এইভাবে সালোক সংশ্লেষ এবং শ্বসন পরস্পর মিলেমিশে গ্যাসীয় যে ভারসাম্য বা বলতে পারো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের যে ভারসাম্য এটা বজায় রাখছে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তাহলে তোমরা আজ শ্বসনের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা শুনেছো। আজ তবে এতটুকুই থাক, আমরা আমাদের পরবর্তী ক্লাসে অন্য টপিকস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের ৬ থেকে ১৪ বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।